একই দিনে দুইজন মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন, একই দিনে পদত্যাগ করেছেন। কনফিডেন্স আর নেই, কাজেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর অদ্ভুত কাণ্ড, এবং এই কাণ্ডে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার তোলপাড় এবং বিশ্বব্যাপী তোলপাড়, শুধু বাংলাদেশে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কর্মে পুরো বাংলাদেশে তোলপাড়। বুদ্ধি খেলাইছে ভাই, বুদ্ধি খেলাইছে। ব্যক্তিগতভাবে আমরা যদি জিজ্ঞান, আমি বলবো ভাই এটা স্মার্টলি একটা খেলা খেলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, একটা স্মার্টলি খেলা খেলছে। শয়তানের উইকেট ফেলা দিছে। কেন ফেলা দিছে, কে ফেলা দিছে? এসালমের পালিত কুকুরদের জন্য বাংলাদেশে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে। দুঃসংবাদটা আসছে সাইপ্রাস থেকে, ইত্তেফাকে নিউজটা করেছে। আমি সাবধান করে দিয়ে বলে দিতে চাই, ওই সমস্ত দালালদেরকে বাংলাদেশকে অস্তিত্বশীল করা হয় তাহলে একটা দালালকেও ছাড় দেওয়া হবে না। এই বাংলার মাটি থেকে ভারতীয় দালালদেরকে আমরা চিরতরে উৎখাত করবো ইনশাআল্লাহ। আসল খেলা তো শুরু হয়ে গেছে। মুসলমানেরা গরু না কেনার কারণে হিন্দু গরু খামারিরা গরুকে বিষ খাওয়া মেরে ফেলছে এবং নিজেরাও বিষকে আত্মহত্যা করছে। শোনা যাচ্ছে দু একজন মারাও গেছে। ইউনুস ফ্রান্সে গেছেন, থাকবেন ওখানে বসে দাবার গুটি চাল দিবেন। এরপরে বিএনপি ইউনুসকে বলবেন, স্যার আসেন, আপনি রাষ্ট্রপতি হবেন খুব শীঘ্রই। আর চুপ্পুকে আমরা এখনই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রিয় দর্শক, বিএনপি সরকারের দুইজন মন্ত্রী প্রতিনিয়ত আলোচনা এবং সমালোচনায় থাকে। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যজন হচ্ছেন সড়ক এবং সেতু মন্ত্রী। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করলে দেখব আগের সরকার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেরও সেতু মন্ত্রী কিন্তু প্রতিনিয়তই আলোচনায় থাকতেন নানান বেফাস মন্তব্যের কারণে। প্রিয় দর্শক, সংবিধান করে জনাব সালাউদ্দিন আহমেদ যেরকম আলোচনায় রয়েছেন, ঠিক সেরকমই সেতু মন্ত্রীও সমঝোতার কথা বলে আলোচনায় রয়েছে। প্রিয় দর্শক, এবার এই দুইজন মন্ত্রীকে কেন্দ্র করে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে কি জনাব তারেক রহমান তাদেরকে সরিয়ে দিতে চলেছেন, নাকি সরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই? প্রিয় দর্শক, সেগুলো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভিডিও শুরুতেই যেগুলো দেখেছেন সেগুলো আসলে কতটা সত্য। এরই সাথে সাথে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর অদ্ভুত কাণ্ড, এবং এই কাণ্ডে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার তোলপাড় এবং বিশ্বব্যাপী তোলপাড়, শুধু বাংলাদেশে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়, আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কর্মে পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আমাদের কাছে কিছু ইশারা ইঙ্গিত আসে সর্বোচ্চ পর্যায় থেকে, কিছু গোয়েন্দা তথ্য আমরা পাই। সে অনুযায়ী কমপক্ষে 4 জন মন্ত্রীকে সরিয়ে দিতে পারেন তারেক রহমান। এটা পদত্যাগ হয়তো বা হবে না, তবে আমরা বলবো যে পদত্যাগ করতে বাধ্য করা। বাংলাদেশে আবার পদত্যাগ হয় অন্যভাবে, পদত্যাগ মানে নিজে পদত্যাগ, কিন্তু বাংলাদেশে পদত্যাগ নিজে হয় না। মন্ত্রীদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন যে তুমি পদত্যাগ করো, তারপর পদত্যাগ করে, যে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছে। আরে ভাই, প্রধানমন্ত্রী চাইলে তো এমনিতেই সরিয়ে দিতে পারে, সেখানে আবার পদত্যাগ করানোর দরকারটা কি? প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি মন্ত্রী নাই শেষ, কিন্তু না, ঘুরিয়ে পেঁচিয়ে খায়। প্রধানমন্ত্রী বলে যে তুমি পদত্যাগ করো, এর মানে পদত্যাগকে বা সরিয়ে দেওয়াটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। তো এই জন্যে আমি এই শব্দটাই ব্যবহার করবো যে আমাদের উচিত সেই কালচারে ফিরে আসা, যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা। প্রধানমন্ত্রী চাক বানা চাক, আর প্রধানমন্ত্রী চাইলে সেটা পরিবর্তন, পদত্যাগ বলে না। তা যেভাবেই হোক না কেন, পদত্যাগ বলে না, পরিবর্তন। কমপক্ষে 4 জন মন্ত্রীকে তার ব্যর্থতার জন্য তারেক রহমান সরিয়ে দিতে পারেন। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রী আছেন। এই দুইজনের প্রতি মানুষ সবচেয়ে বেশি বিরক্ত। যদি প্রধানমন্ত্রীর প্রতি বিরক্ত, তারপরেও এখন প্রধানমন্ত্রী চাইলেও তার পরিবর্তন করা যাবে না, কিন্তু মন্ত্রীদের পরিবর্তন করাটা সহজ। দেখেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্য উন্নতি ঘটাতে পারেনি। ইউনূসের আমলে যা ছিল তার চাইতে একটু উন্নতি হয়েছে কেউ বলতে পারবে না, বরং তখনকার সময় আরো ভালো ছিলাম আমরা। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে কি করবো? তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফোর্টই দেন না। তিনি আছেন জুলাই সনদ নিয়ে, অমুক তমুক নিয়ে। তিনি আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেন, অথচ বাংলাদেশে একজন ল মিনিস্টার আছে এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার আছে, অথচ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর নিজ মন্ত্রণালয়ের অবস্থা খারাপ। তো দর্শক, আর সড়ক পরিবহন সেতুমন্ত্রী মিথ্যা কথা, চাপাবাজি এবং বাস মালিকদের কাছ থেকে
পার্সেন্টেজ খাওয়ার মতো অভিযোগ এবং এখনো চাঁদাবাজি করার মতো অভিযোগ তার বিরুদ্ধে আছে। আর বাস্তবে তিনি এগুলো না করলেও তার সম্পর্কে পারসেপশন হচ্ছে তিনি এখনো চাঁদাবাজি করেন, অতএব তাকে সরানোর একটা গুঞ্জন আছে। আর সালাউদ্দিন আহমেদকে সরানো হলেও তাকে এর চাইতেও বড় দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী এদেরকে হয়তো বা ডিমোট করা হবে। তো দর্শক, পররাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা হতে পারে যদি ডক্টর খলিল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হতে পারেন, এবং হওয়ার সম্ভাবনা বেশি। তখন তিনি ওইটা নিয়েই থাকবেন, তখন তিনি পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। তখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, অর্থমন্ত্রীকেও চেঞ্জ করা হতে পারে। এটা সফল, বাট আমির খসরুকে পররাষ্ট্রমন্ত্রী বানালে অর্থমন্ত্রী আরেকজনকে বানানো হতে পারে, রেজা কিবরিয়া বা অন্য কাউকে ধার করতে পারে, সম্ভাবনা আছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল বেশি দিন থাকবে না, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, স্থায়ীভাবে না। ভিপি নূর, তার অবস্থা খারাপ, পারফরমেন্স অত্যন্ত দুর্বল, তাকেও সরিয়ে দেওয়া হতে পারে। এই কয়েকজনকে পারফরমেন্সের দুর্বলতার কারণে সরানোর প্রয়োজন রয়েছে এবং সরাতে পারে। আর ইশরাকের মন্ত্রিত্ব চলে যেতে পারে, এটা আবার ভিন্ন কারণ, এটা ইশরাকের ইচ্ছা চাইলে। যেমন ইশরাক যদি বলেন যে না, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করবো, আমি এমপি মন্ত্রীগিরি ছেড়ে দেবো। ইশরাক যদি শুধু মন্ত্রিত্ব ছাড়তে হবে না, তাকে এমপিত্ব ছাড়তে হবে, কারণ এমপি হিসেবে পদে থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করা যায় না। তো তিনি যদি এই ঝুঁকি নেন, তাহলে তার পরিবর্তন হবে। এমনকি এই যে স্পিকার হাফিজুদ্দিন আহমেদ, তাকেও পূর্ণ মেয়াদে তারেক রহমান রাখবেন না, রিজার্ভে কয়েকজন লোককে রেখে দিয়েছেন। একটা পর্যায়ে আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এদেরকে কোনো না কোনো পদ দিবেন। তো এতে কিছু পরিবর্তন রদবদল হবে। এবার আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাণ্ডটা কি। দেখেন, আমরা কোন বাংলাদেশে বাস করছি যেখানে একজন মুসলমান কোরবানির পশু কিনে কোরবানি দিতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী ঠেকিয়ে দেন। সেই ডোনাল্ড ট্রাম্প নামে গরু কোরবানি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন না। বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের ভয় দেন নাই, এটা হচ্ছে সত্য কথা। এখন ওইটাকে ধামাচাপা দিতে জাদুঘরে পাঠানো, অমুক, আরে ভাই একটা গরু কি এমন বিরল জাত, এইটা বিরল জাত, এটা বন্যপ্রাণী আইন অনুযায়ী এটা কি বন্যপ্রাণী, পোষা প্রাণী, যার ব্যক্তিগত সম্পত্তি, আর এটা ওইভাবে রেয়ার কিছু না, এটা গরু মহিষ, ওই জাত আরো আছে। তো ওইটাকে আপনি চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমে শুনলাম মানে এগুলো সব নাটক, যদি আসল করানো হতো এটা আগেই হতো। এটা এখন কেন মনে হলো কোরবানির আগ মুহূর্তে? ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়ার পরে কেন মনে হলো যে না? এবং ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতিক্রিয়া আছে, ইরান এটা নিয়ে রাজনীতি করেছে, রাশিয়া করেছে, এবং বাংলাদেশের যারা গ্রিন কার্ড পাবেন আবেদনকারী, তাদের বিষয়ে নাকি ইউএস ইমিগ্রেশন বিভাগ কঠিন সিদ্ধান্ত নিয়েছে, অনেকের কপাল নাকি পড়েছে। মানে ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষুব্ধ হয়েছেন, এটা তো সরাসরি বলবেন না, হয়তো বা নানান ডিপ্লোম্যাটিক চ্যানেলে বা নানান ভাবে এটা জানিয়ে দিয়েছে যে তার নামে গরু বা ইরান এটা নিয়ে ট্রল করে, এতে তিনি ক্ষুব্ধ। এতে বিএনপি সরকার ভয় পেয়েছে এবং আরো ভাইরাল হতো, এটা এপি থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে এসেছে এই ডোনাল্ড ট্রাম্প গরুর নাম। এবং কোরবানি হলে তখন এইভাবে শিরোনাম হতো যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয়েছে, তখন আরো বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো। এটা তো ভেরি সিম্পল, এটা অধিকার আছে, যুক্তরাষ্ট্রের মতো একটা গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট এটা নিয়ে তো এনজয় করার কথা। অথচ সালাউদ্দিন আহমেদরা এত ভীতু, এটা নিয়ে এটা হাসি তামাশার বিষয়, যেটা একটা ব্যাখ্যা দিবেন, এটা একটা মজার, একটা হিউমার, কিন্তু না, তিনি কোরবানি দিতে দিলেন না। মানে কোরবানি দেওয়ার অধিকারও এদেশে নাই, সরকার মানুষের কোরবানি দেওয়ার অধিকার কেড়ে নেয়, তার পছন্দ মতো অধিকার কেড়ে নেয়। হ্যাঁ, তিনি মালিক, হয়তো বা নতুন কোনো গরু কোরবানি দিয়েছেন বা দিবেন, কিন্তু তার মতো করে তো হলো না। তো এই যে কোরবানি দেওয়া ঠেকিয়ে দেওয়া, এটা অদ্ভুত কাণ্ড, এটা কোনো প্রয়োজন ছিল না। এখন চিড়িয়াখানায় নেবেন অমুক তমুক, এটা পাও কথা। সীমান্ত উত্তেজনা কোনো সাধারণ ঘটনা নয়, এই সীমান্ত উত্তেজনার পিছনে গভীর একটি ষড়যন্ত্র আছে, আর আজ এই ষড়যন্ত্রটা কি সেটাই প্রকাশ করব। তার আগে আমি জনাব তারেক রহমান সাহেবকে কিছু কথা বলবো। জনাব তারেক রহমান সাহেব যেদিন থেকে মনে করবেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বৈরী সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে, সেই দিনে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। আজ বাংলাদেশে যেই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, আজ এই ষড়যন্ত্র সীমান্ত উত্তেজনার মাধ্যমে তারা সফল করতে চায়। সীমান্ত এই উত্তেজনা সাধারণ কোনো ঘটনা নয়, এখানে একটি গভীর ষড়যন্ত্র। সীমান্তকে উত্তেজনা করে জনাব তারেক রহমান সাহেবকে মেসেজ দেওয়া হচ্ছে, যদি তারেক রহমান সাহেব আপনি ভারতের কথা মতো না চলেন, লন্ডনে যে চুক্তি হয়েছে এই চুক্তি কথার মধ্যে না থাকেন, তাহলে আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশে ঢুকাবো। সেই জন্য আজ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি তাদের এই ষড়যন্ত্রে পা দেন, তাহলে আপনাকে কঠিন মূল্য দিতে হবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, সামরিক চুক্তি করুন, যেভাবে সৌদি এবং পাকিস্তান করেছিল।
এইভাবে যদি বাংলাদেশের সামরিক চুক্তি হয় তাহলেই বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। আর যদি পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। যেই কোনো মুহূর্তে এই আগ্রাসী শক্তি আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিলুপ্ত করে দিতে চাইবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি তাদের কোনো পাতানুপাতে পা দিবেন না। যখনই জনাব তারেক রহমান সাহেব চায়না এবং পাকিস্তানের সাথে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই ষড়যন্ত্র করে জনাব তারেক রহমান সাহেবকে মেসেজ দেওয়া হচ্ছে। আর এই বিএনপির মধ্যে সবচেয়ে মির্জাফরি করছে শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল, তারপরে আরো অনেক বড় বড় নেতা। তারা জনাব তারেক রহমান সাহেবকে কানে ফোঁস করছেন যে আমরা ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবো না, আমরা যদি ভারতের সহযোগিতা না নেই তাহলে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। এই ধরনের কান ফোঁস করা হচ্ছে তাকে বিভিন্নভাবে চায়না এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়া থেকে বিরত রাখার জন্য ভারতের এই চক্রান্তে এই সীমান্ত উত্তেজনার সৃষ্টি করা হয়েছে। এটা শুধু একটি মেসেজ। সীমান্ত উত্তেজনা মানে আমরা যদি আমাদের কথা তোমরা না থাকো, আমাদের কথা মতো না চলো, তাহলে আমরা আবার এই দেশে ফ্যাসিস্টকে ফেরাবো, পুনঃপ্রতিষ্ঠা করব। তাই বিএনপির বৃহৎ একটি অংশ তারা জনাব তারেক রহমান সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন যাতে তিনি ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলে ভারতের দাসত্ব এই জাতির গাড়ে চাপিয়ে দেয়। আমি সাবধান করে দিয়ে বলে দিতে চাই, ওই সমস্ত দালালদেরকে যদি বাংলাদেশের দিকে এই ফ্যাসিস্টকে এনে বাংলাদেশকে অস্তিত্বশীল করা হয় তাহলে একটা দালালকেও ছাড় দেওয়া হবে না। এই বাংলার মাটি থেকে ভারতীয় দালালদেরকে আমরা চিরতরে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস স্যার ভাই কি বুদ্ধিমান লোক, আগেই বুঝতে পারে সিচুয়েশন কি হবে। ধরেন উনি যদি ঢাকায় থাকতো আজকে তো এখানে নামাজ পড়তে যাইতো, কোথায় দাঁড়াইতো? নিশ্চয়ই প্রধানমন্ত্রীর পাশে, আরেক পাশে কে থাকতো? মাননীয় রাষ্ট্রপতি। তার মানে কি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এক ফ্রেমের মধ্যে চলে আসলো। ওই এক ফ্রেমের মধ্যে আসতে চায় নাই, যার জন্য একদিন আগেই চইলা গেছে। সবাই বলতেছে এই যাওয়াই শেষ যাওয়া, আর দেখা হবে না, আর ফিরত আসবে না। আপনারা কি মনে করেন ওনারে দেখেন নাই? যখনই মামলার ডেট পড়তো, ওই শেখ হাসিনার আমলে ডেট পড়তো যেদিনই, তার আগের দিনই উইরা চলে আসতো বাংলাদেশে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, না আসলে কি হইতো? ঘোড়ার ডিম হইতো। পালিয়ে যাওয়ার মতো মানুষ তো না, পালিয়ে যাবার লোক না। আপনারা খামাখা বুঝছেন এসব কথাবার্তা বইলা, যত রকমই আপনারা ওনারে পচাইতে চান না কেন, উনি পৌঁছবে না। দেখেন নাই এই ঈদগাহ যাবার ভয়েই কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগত ধারণা, এই ঈদগাতে এক ফ্রেমে যাওয়ার ভয় ফ্রান্সে চলে গেছে। বুদ্ধি খেলাইছে ভাই, বুদ্ধি খেলাইছে। এক ফ্রেমে কেন ধরা দিবে? উনি তো ওনাকে পছন্দ করে না, মাননীয় রাষ্ট্রপতিকে উনি পছন্দ করে না। রাষ্ট্রপতি নিজে বলছে না আমার 18 মাস আটকায় রাখছে, আমাকে নামাজ পড়তে যাইতে দেয় নাই। তার মানে কি এক ফ্রেমে দাঁড়াবে না বলেই ফ্রান্সে চলে গেছে, এটা আমি ধইরা নেবো। আর এটাই যদি সত্যি হয় তাহলে এই জুলাইয়ের সাথেই তো আছে ডক্টর ইউনূস। ভুল বললাম? নিশ্চয়ই ভুল বলি নাই। আগামীতে ভবিষ্যতে আরো প্রমাণ হবে জুলাইয়ের সাথে আছে না জুলাইয়ের সাথে বেইমানি করছে। ওই যে চুক্তিপত্র করছিল ডক্টর ইউনূস 3 দিন আগে, ওইটা নিয়ে দেখলাম ভাই মিছিল মিটিং হইতাছে। ওনাকে ঝুলাইতে হবে, ওনার বিচার করতে হবে, ওনাকে অ্যারেস্ট করতে হবে, ওনাকে ঝুলাই দিতে চায়। চিন্তা করেন, কারণ উনি এই দেশকে বিক্রি করে দিছে। বিক্রি করুক আর যাই করুক, সবই ধীরে ধীরে প্রকাশ পাবে কত রূপ বেচলো আর কত রূপ কিনলো। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল, বর্তমান সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকার সাথে। দেখেন আমাদের সঙ্গে কতটা ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষকে এই ঈদে কোরবানি করতে চাইছিল, সেটাও কোরবানি হইল না। কেন হইল না? কারণ ওনার নাম ডোনাল্ড ট্রাম্প, ওই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, যার জন্য ওনাকে আর কোরবানিতে আনা হইল না। সরকার নিজেই আগায় আসলো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আগায় গেছে এবং সরকারি টাকা ওই মহিষকে কিনা, মানে ওই ডোনাল্ড ট্রাম্পকে কিনা এখন চিড়িয়াখানার মধ্যে রাখছে সবাইকে দেখার জন্য। আর এটা সঙ্গে সঙ্গে রয়টার্সে নিউজ হয়ে গেছে। আবার রয়টার্সের ওই নিউজটা শেয়ার করতেছে পৃথিবীর সমস্ত বড় বড় চ্যানেলগুলা, সারা পৃথিবীতেই ছড়ায় গেল যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয় নাই। তাকে সরকার, মানে বর্তমান যে সরকার আছে আমাদের তারেক রহমান সাহেবের সরকার, ওই ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হাত থেকে বাঁচাই নিয়ে চিড়িয়াখানায় রাখছে। এখন সরকার ওইটাকে লালন পালন করবে। কিরকম একটা বার্তা চলে গেল। ব্যক্তিগতভাবে আমার যদি জিজ্ঞান, আমি বলবো ভাই এটা স্মার্টলি একটা খেলা খেলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, একটা স্মার্টলি খেলা খেলছে। উনি কি বলছে? উনি বলছে যে এটা কোরবানি দিতে গেলে ওইখানে হই হুল্লা হইতে পারে, মানুষজন জমা হইতে পারে, ওইখানে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হইতে পারে, এরকম একটা অজুহাত দেখাইছে। আরেকটা বড় অজুহাত দেখাইছে কি, এই মহিষটা হচ্ছে আলবোনা বংশের। আলবোনা নামে একটা বংশ আছে মহিষদের, উচ্চ
উচ্চ বংশ, ওই বংশের মহিষ এটা। কিন্তু এই ব্যাপারটা তো চলতেছিল গত 1 মাস যাবত, গত 3 সপ্তাহ থেকে 1 মাস যাবত পুরা ভাইরাল হয়ে গেছিল। এর মধ্যেও কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তখনও কিন্তু সরকারের চোখে পড়ে নাই এটা আলবেনা বংশের মহিষ, তখনও চোখে পড়ে নাই। কখন চোখে পড়ছে? ঠিক ঈদের একদিন আগে, মানে ছুরিটা যখন যাবে ওই গলার কাছে, তার আগেই মনে পড়ছে এটা আলবেনা বংশের। এই মনে পড়াটা যদি পশু সম্পদ মন্ত্রী যে আছে তার যদি মনে পড়তো, এক কথা, মনে পড়ছে কার? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রীরে আমার মনে হয় নিশ্চয়ই আমাদের খলিলুর রহমান সাহেব অ্যাডভাইস করছে যে তাড়াতাড়ি এটা বন্ধ করেন, কারণ এইটা যদি জবাই হয়ে যায় তাহলে ওই যে পার্শ্ববর্তী দেশের থেকে সমস্ত মিডিয়া ঝাঁপায় পড়বে যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে জবাই কইরা দিছে। হ্যাঁ, বাংলাদেশের জঙ্গানি মোল্লারা, ওনারা এইভাবেই তো নিউজটা করতো, ওই মোল্লারা ওই ডোনাল্ড ট্রাম্পকে জবাই কইরা দিছে, কোরবানি দিয়া দিছে, এরকম একটা বয়ান তৈরি করতো। আর এই বয়ানটা ওই যে ওনার মাথায় যদি যাইতো, ডোনাল্ড ট্রাম্পের মাথায়, এমনি ভাই মোটা মাথার মানুষ, গরম মাথার মানুষ, রেসলিং থেকে আইছে, মারামারি করার অভ্যাস, তার মাথার মধ্যে যদি ঢুকাই দিত, দেখেন আপনারা কিভাবে অপমান করছে, অথচ আপনার সাথে চুক্তিপত্র কইরা ওরা সরকারে আসছে, এখন এটা কোনো কাজ করলো? তখন কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারতো। কারণ ওনার যদি মিজাজ খারাপ হয়ে যেত যে হ্যাঁ এত বড় স্পর্ধা, তখন তো ভাই 12টা বাজায় দিত। কারণ আমরা তো শুনতেছি ওই আমেরিকায় নাকি সরকার টরকার সবকিছু বসায়, এখানে এক আমেরিকার কথা শুনি আর না হয় ভারতের কথা শুনি। কিন্তু এটা যে আমেরিকায় বসাইছে এটা সবচেয়ে বেশি বোঝা যায় কখন জানেন? যখন আমাদের ওই যে দুদু সাহেব আইসা কথা বলে, বিএনপির বিশাল বড় নেতা দুদু সাহেব, ওই দুদু সাহেব যখন বলে, দুদু সাহেবকে তো চিনছেন, ওই যে হিসু কইরা ভাষায় দিবে, বঙ্গোপসাগরে ভাষায় নিয়ে যাবে, যে কথাটা বইলা ভাইরাল হয়েছিল, ওনার নাম দুদু সাহেব। উনি কি বলতেছে? উনি বলতেছে যে কোনো নির্বাচিত সরকার আসুক না কেন আমেরিকার সাথে সমঝোতা কইরাই তাকে চলতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ফটো কার্ডে আছে, আমি ফটো কার্ডটা দেখাই দেবো। মজার ব্যাপার, নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমেরিকার সাথে সমঝোতা কইরা চলতে হবে। আসলে উনি যেটা বলতে চাইছে এটাই বাস্তবতা, মিথ্যা কিছু বলে নাই। ওনার এই কথা থেকেই তো বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প ওই কোরবানি থেকে বাইচা এখন চিড়িয়াখানায় কেন আছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।